তোমার ছায়া তোমাকে ছেড়ে যাইতে পারে, বাট তোমার পরিশ্রম তোমাকে কখনো ছেড়ে যাবে না। আল্লাহ আমাকে এই জিনিসটা দেয় নাই, তার মানে আমাকে আরো বেটার কিছু দিবে। আমি আমার পরিশ্রমটা থামাবো না। এই জিনিসটা ডিসাইড করার দায়িত্ব তোমার। তোমার টাইমটা তুমি কোথায় দিবা? তুমি ফেসবুকে টাইম দিয়ে ফেসবুক সেলিব্রিটি হবা, নাকি তুমি পড়াশোনায় টাইম দিয়ে একটা ভালো রেজাল্ট করবা? আমার কথা বলতেই কষ্ট হচ্ছে। আমি সেই গলা নিয়ে তোমাদের 6 ঘন্টা ক্লাস নিয়েছি। অনেক বয়স্ক তোমাদের থেকে। আমি পরীক্ষা দিয়েছি কোন সালে? 17 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি। আর তোমরা 24-এ হচ্ছে এইচএসসি পরীক্ষা দিবা। আমি যখন তোমাদের সময় ছিলাম তখন কিন্তু আমি অনেকে আমাকে বলে যে আপু আপনি অনেক ব্রিলিয়ান্ট, আপনি অনেক কিছু পারেন, অনেক কিছু করেন, কিন্তু আমি কখনোই হচ্ছে ব্রিলিয়ান্ট শব্দটাতে বিশ্বাসী না। কারণ ব্রিলিয়ান্ট আসলে কেউ জন্মের পর থেকে ব্রিলিয়ান্ট হয় না। তুমি একটা বাচ্চা মায়ের পেট থেকে যখন জন্ম নেয়, তাকে তুমি জিজ্ঞেস করো এদিকে এবিসিডি বলো, তুমি সরিয়া সরিয়া বলো, সে বলতে পারবে না। কোন বাচ্চাটা বলতে পারবে? যে এই বাচ্চাটাকে তার বাবা মা শিখিয়েছে, সে কষ্ট করে শিখেছে। তো কেউই আসলে মায়ের পেট থেকে ব্রিলিয়ান্ট হয় না। যে যত মেধাবী হোক না কেন, সবাই কিন্তু একটা টাইমে স্ট্রাগল করে শিখেছে। তো আমি যখন এরকম হয় যে ক্লাসে গেছি বা যে কোনো জায়গায় গেছি, ধরো তারা একটা কোশ্চেন করেছে, আমি এটা পারি না, তো তখন আমার মাথায় এই ফিলিংসটা হয় যে অ্যান্সারটা পেরেছে তার মানে হচ্ছে সে ওইখানে সময় দিয়েছে, সময় দিয়ে সে সেটার অ্যান্সার শিখেছে, এন্ড সে সেটা স্যারকে বলেছে। অর্থাৎ কেউ কিন্তু একটা জায়গায় টাইম দেওয়া ছাড়া জন্মের পর থেকেই শিখে আসে না। তো তোমরা এখানে অনেক স্টুডেন্ট আছো যারা হচ্ছে কমেন্টে রেসপন্স করো না, সবসময় ভাবো আরে কি অবস্থা, এখানে মাসুদুল তো সব অ্যান্সার দিয়ে দিচ্ছে, শিমুল তো সব অ্যান্সার দিয়ে দিচ্ছে, এরা অনেক ব্রিলিয়ান্ট, এরা সবকিছু পারে। ওরা আসলে সবকিছু পারে না, ওরা অনেক ব্রিলিয়ান্ট না। মেইন কাহিনী হচ্ছে এরা একটা জিনিস পড়ছে, তোমরা সেখানে পড়ছো না। ওরা যে টাইমটা পড়াশোনায় দিচ্ছে, তোমরা সেই টাইমটা ফোন টিপাতে দিচ্ছ, ফেসবুকিং এ দিচ্ছ। এই জিনিসটা ডিসাইড করার দায়িত্ব তোমার। তোমার টাইমটা তুমি কোথায় দিবা? তুমি ফেসবুকে টাইম দিয়ে ফেসবুক সেলিব্রিটি হবা, নাকি তুমি পড়াশোনায় টাইম দিয়ে একটা ভালো রেজাল্ট করবা? তো কেউই হচ্ছে একজন আরেকজনকে বলো না যে অনেক ব্রিলিয়ান্ট, অনেক ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট মানে একটা ডায়লগ আছে কিন্তু, যে আমি কখনো মেধায় বিশ্বাস করি না, আমি পরিশ্রমে বিশ্বাস করি। সেম টু সেম আজ ভাইয়া, আমিও হচ্ছে মেধার চেয়ে পরিশ্রমে বিশ্বাস করি, এবং পরিশ্রম প্লাস সৃষ্টিকর্তার ইচ্ছা। আমি তোমাদেরকে একটা সুন্দর ম্যাথ শেখাই, ঠিক আছে? ম্যাথ শেখাই, তোমরা আমাকে বলো ধরো পরিশ্রম কিন্তু আল্লাহর ইচ্ছা। তুমি একটা কাজের জন্য একদম নিজের 100% দিয়ে ফেলেছো, ঠিক আছে? 100% দিয়ে ফেলেছো, তারপরও কখন ওই কাজ জিনিসটা হবে না বলো তো? তুমি তোমার 100% দেওয়ার পরও কোন সময় হচ্ছে তুমি সেই জিনিসটা পাবা না? যখন আল্লাহর ইচ্ছা 0 থাকবে, তখন তোমার সেই কাজটা হবে না। খেয়াল করো, তুমি যদি একটা কাজে পরিশ্রম দেওয়ার পর সেই জিনিসটা না পাও, আশাহত হইতে হবে না। মনে করবা না যে আমার জীবন এখানেই শেষ। তখন এইটা মাথায় রাখতে হবে, আল্লাহ আমাকে এই জিনিসটা দেয় নাই, তার মানে আমাকে আরো বেটার কিছু দিবে। আমি আমার পরিশ্রমটা থামাবো না। আমি আমার এক্সাম্পলটা দিই। আমি চিটং কলেজে টপার ছিলাম, ঠিক আছে? আমি একটা রেজাল্ট দিত টপার কারা, ওই টপারের সবসময় টপ করতাম, খুব পড়াশোনা করতাম। আমি সকাল 6টায় বাসা থেকে উঠে প্রাইভেটের জন্য যাইতাম, 7টায় একটা প্রাইভেট পড়তাম, 8টায় একটা প্রাইভেট পড়তাম, 9টা থেকে ক্লাস ছিল 2টা পর্যন্ত, আবার 3টায় একটা ক্লাস প্রাইভেট পড়তাম, 4টায় একটা প্রাইভেট পড়তাম, 5টায় শেষ করে বাসায় ঢুকতাম 6টায়। টোটাল 12 ঘন্টা আমি বাইরে থাকতাম, ঠিক আছে? চাইলে আমি বাঙ্ক করতে পারতাম, কিন্তু আমার বাসা থেকে কলেজ ছিল অনেক দূরে। আমার গাড়ি, আমি সিএনজি নিয়ে যাইতাম যাতে আমি টায়ার্ড না হই। আমার মা প্রতিদিন আমাকে 500 টাকা দিত, আমি সেই 500 টাকা যে আমার কাছে রাখতাম, আমার কাছে মনে হতো এটা আমার দায়িত্ব, আমি ঠিকঠাক মতো পড়াশোনা করি। আমি অনেক পড়াশোনা করার পরও আমার এইচএসসিতে গোল্ডেন আসেন, আমার বাংলায় মিস গেছে, ইংলিশে মিস গেছে। তো আমি তখন হচ্ছে ঢাকা শান্তিনগরে কোচিং করতাম, মেডিকেল অ্যাডমিশনের কোচিং করতাম। আমি যখন এইচএসসি রেজাল্টটা দেখি, আমার এত কান্না পেয়েছে, আমি অনেক কান্নাকাটি করেছি। তারপর মনে হলো থাক, কান্নাকাটি করে কি হবে, আমি হচ্ছে কোচিং এ যাই। কোচিং এ পরীক্ষা দিতে গেছি, আমি সবসময় কোচিং এর পরীক্ষায় ফার্স্ট হইতাম। তো যারা আমার আশেপাশে অনেকে ছিল, আমি সেই দিন বুঝছি যে অনেকে আমাকে দেখতে পারে না। তারা জিজ্ঞেস করেছে যে সাবরিনা তোমার রেজাল্ট কি আসছে? আমি বললাম যে আমার তো বাংলা ইংলিশে এ প্লাস আসেনি। পরে আমি দেখলাম ওরা এটা নিয়ে খুব মজা পাচ্ছে, আর তো বাংলা ইংলিশে এ প্লাস আসেনি। তো আমার অনেক মন খারাপ হইলো, আমার তো এদের সাথে কোনো কম্পিটিশন নাই, এরা কেন আমার রেজাল্ট নিয়ে হাসাহাসি করছে? পরে আমার ভাই আমাকে বললো যে বলে না যে শোককে শক্তিতে রূপান্তর করো, আমিও হচ্ছে এরকম শোককে শক্তিতে রূপান্তর করে আমি একদম খুব হার্ডলি পড়াশোনা করি, খুব বেশি, অনেক বেশি পড়াশোনা করে ফেলেছি। আমি তখন বলতাম যে আমার এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু আমি প্রুফ করে দেখাবো আমি ভালো স্টুডেন্ট। একটা এইচএসসি রেজাল্ট আমার রেজাল্টকে, আমার লাইফকে ডিফাইন করতে পারে না। এত পড়লাম, আমি হচ্ছে ডিএমসিতে 32 হয়ে গেছি। চিন্তা করো, আমি যদি ওই সময় গোল্ডেন পাইতাম, আমার মধ্যে কিন্তু এই ধরনের একটা তেজ আসতো না যে আমাকে এটা প্রুফ করে দেখাইতেই হবে আমি কি জিনিস। আমার মধ্যে এটা আসতো না। আল্লাহ আমাকে এই ধাক্কাটা দিয়ে জাস্ট এইটা শিখিয়েছে, সাবরিনা ট্রাই ইউর বেস্ট, 100% ট্রাই করো। তো কেউ যদি খুব ভালো প্রিপারেশন নিও, এইচএসসিতে ভালো রেজাল্ট না করো, আশাহত হবে না। তোমার ছায়া তোমাকে ছেড়ে যাইতে পারে, বাট তোমার পরিশ্রম তোমাকে কখনো ছেড়ে যাবে না। পরিশ্রম কোনো না কোনো সময় তোমাকে বিকশিত হতে হেল্প করে। নলেজ তোমার পুরো লাইফে তোমাকে হেল্প করে। তো কেউ কিন্তু এসব নিয়ে টেনশন করবে না। একজন বলছে আপু আপনার গলা যে ভেঙে গিয়েছে, এই যে চিন্তা করো আমার কত ইচ্ছা শক্তি,
আমার কথা বলতেই কষ্ট হচ্ছে, আমি সেই গলা নিয়ে তোমাদের 6 ঘন্টা ক্লাস নিয়েছি। আমার গলা শুনে মেবি প্রথমে তোমরা অনেকেই বলছিলা যে আপু সাউন্ড প্রবলেম ঝির সাউন্ড হচ্ছে, বাট আমি এই গলা নিয়ে তোমাদের 6 ঘন্টা ক্লাস নিয়েছি। তাহলে চিন্তা করো ইচ্ছা শক্তি কত পাওয়ার। তাহলে দেখো তোমাদের টাস্ক হচ্ছে পরিশ্রম করবা 100%, পাশাপাশি প্রেয়ার করবা যে আল্লাহ দেখো আমি অনেক পরিশ্রম করছি, আমি তোমার একদম একটা নিম্ন শ্রেণীর একজন বান্দা, তুমি না চাইলে আমি কখনোই এই জিনিসটা করতে পারবো না। আমি এটা বলতাম যে আল্লাহ আমি অনেক গাধা, আমি অনেক নিম্ন শ্রেণীর একজন মানুষ, তুমি যদি হেল্প না করো কখনোই পসিবল না। আল্লাহর কাছ থেকে চাইতাম, আল্লাহ দিয়েছে। ইভেন সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার কিন্তু গোল্ডেন ছিল না, গোল্ডেন না থাকার পরও আমি হচ্ছে বৃত্তি পেয়েছি। আমি আল্লাহর রহমতে হচ্ছে পিএসসি, জিএসসি, এসএসসি, এইচএসসি সবসময় বৃত্তি পেয়েছি। তো তোমরা ভালো মানুষ হও, ভালোভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ দেখবা আমি তোমাদের দিচ্ছি, বুঝছো? অনেকক্ষণ বকবক করে ফেলেছি, অনেকক্ষণ। মেডিকেলে এন্টার করার মোটিভেশন কিছু না, আমি তোমাদেরকে জাস্ট এইটা বলি, তোমরা যারা মেডিকেল টার্গেট করে রেখেছো তোমাদেরকে কচ্ছপ হইতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। জাস্ট মাথায় দিন থেকে শান্তি এটাই আসবে, আমি মানুষের সেবা করি, মানুষের জন্য পড়াশোনা করি, এটাই শান্তি। সবাই আমাকে একটু বলে ফেলো আপু মেডিকেলের গ্রেড পয়েন্ট কত? এটার প্রশ্নটার মানে বুঝি নাই। মেডিকেলের গ্রেড পয়েন্টের কথাটা বুঝতে পারিনি। আমার প্রফ পরীক্ষা হয়, আমি ফার্স্ট প্রফে পেয়েছি 78%, সেকেন্ড প্রফে পেয়েছি 79%, থার্ড প্রফে পেয়েছি 77%, ফাইনাল প্রফে পেয়েছি 77%। এগুলো হচ্ছে আমার মেডিকেলের নাম্বার। যদিও আগে আমি ভালো স্টুডেন্ট ছিলাম, এখন গাধা স্টুডেন্ট হয়ে গেছি। আমি হচ্ছে স্টুডেন্ট পড়াই, সোশ্যাল ওয়ার্ক করি, বিভিন্ন জায়গায় লেখালেখি করি, অনেক কিছু মেনটেন, এরপর ক্লাসের মনিটর, সবকিছু মেনটেন করার পর আমার এই মার্কসটা আসছে। মেডিকেলে ঢুকতে কত লাগে? এবার মার্কস ছিল 67। সবাই বলে ফেলো তো ক্লাস কেমন লেগেছে? ক্লাস কেমন লেগেছে আপু একটু জানিয়ে দাও। ক্লাস যদি ভালো লাগে ভালো মতো পড়াশোনা করো, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অনেক বেশি পড়াশোনা করবা, ঠিক আছে? আর কার কোনো কনফিউশন তোমাদের কাছে যে হোমওয়ার্ক গুলো দিয়েছে ওগুলো কিন্তু আমাকে